আচ্ছা, প্ল্যান্ট রিপ্রোডাকশন আমরা দেখছিলাম। একটু রিক্যাপ করি যে আমরা ফার্স্টে দেখেছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিফারেন্সেস গুলা। সেক্সুয়াল রিপ্রোডাকশন কখন বলতেছি? যখন গ্যামেটস গুলা ইনভলভ হচ্ছে, গ্যামেটস ইনভলভ হবে এবং তাদের মধ্যে ফার্টিলাইজেশন হবে। এর মধ্যে যেই অফস্প্রিংটা তৈরি হয়, দ্যাট শোজ সাম কাইন্ড অফ ভেরিয়েশন। এই ধরনের রিপ্রোডাকশনকে বলে থাকি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাডভান্টেজ ছিল যে অফস্প্রিংগুলা চেঞ্জিং এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে। অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে কোনো ধরনের গ্যামিট ইনভলভ হতো না, অ্যান্ড যেহেতু কোনো গ্যামিট নেই, কোনো ফার্টিলাইজেশন হচ্ছে না, এটা জাস্ট একটা প্যারেন্ট দিয়েই হয়ে যাচ্ছে। তো এটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলতে পারি, অ্যাডভান্টেজ হবে যে আমি যে ক্যারেক্টারিস্টিক্সটা প্যারেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স, এক্স্যাক্টলি সেম ক্যারেক্টারিস্টিক্স অফস্প্রিংয়ে আসতেছে। এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। আবার এটাকে আমরা আবার ডিসঅ্যাডভান্টেজ হিসাবে বলতে পারি। কিভাবে? একটু জাস্ট কনটেক্সটটা পাল্টে দিব, দ্যাট ইজ যদি এনভায়রনমেন্ট, দ্যাট ইজ চেঞ্জিং এনভায়রনমেন্টের মধ্যে সেই অফস্প্রিংগুলা অ্যাডাপ্ট করতে পারবে না। তো এটা হচ্ছে বোথ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, জাস্ট একটু কনটেক্সটটা আমি পাল্টে দিয়েছি। এখন প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারের মধ্যে মেইনলি ফোকাস করতেছি সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম। একটা হচ্ছে কাটিং। কাটিং ছিল যে আমি যে কোনো প্ল্যান্টের মানে ব্রাঞ্চ কেটে ডিরেক্টলি সয়েলের মধ্যে প্ল্যান্ট করে দিতাম, অ্যান্ড দেন সেটা গ্রো হতো। এই প্রসেসটা ছিল হচ্ছে কাটিং। আমি একটু দেখি, তারও কি জানি অ্যাড হতে যাচ্ছে, অ্যাডমিট। ওকে, সো এই প্রসেসটাকে আমরা বলছিলাম কাটিং। এছাড়াও এখন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আবার কিছু ন্যাচারালিও হয়ে থাকে, আবার আর্টিফিশিয়ালও হয়ে থাকে। তো এখানে আর্টিফিশিয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলতেছি যেটা, যে জায়গায় হিউম্যানের ইনভলভমেন্ট হবে, সেটাকে বলতেছি আমরা আর্টিফিশিয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যেমন এখানে যে কাটিং, আমি যদি একটা ব্রাঞ্চ কাট না করি, তাহলে কিন্তু এখানে নতুন অফস্প্রিং হতো না। সো এখানে হিউম্যানের ইনভলভমেন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এছাড়াও আরও অনেক প্রসিডিউর আছে, এই প্রসিডিউরগুলো আমরা জানবো হচ্ছে চ্যাপ্টার 20-তে, সিলেক্টিভ ব্রিডিংয়ে বাকি সব জিনিসগুলো জানবো। আপাতত একটু আমরা বইতে ভিজিট করি। আমাদের এই পার্টটা ডান, সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ফিচার্সগুলো আমরা জেনেছি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও কিন্তু আমরা জেনেছি। তো ওই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা মাস্ট একটু মনে রাখতে হবে। ওকে, সো সো এখানে দেখো কয়েকটা জাস্ট প্রসিডিউর বললো, আমি জাস্ট তাড়াতাড়ি করে বলে দেই। আহ, এটাকে এটাকে আমরা অনেক সময় বলে থাকি রানার প্রসিডিউরটাকে, সরি রানার না, লেয়ারিং। লেয়ারিং হচ্ছে মানে আর্টিফিশিয়াল মেথড। আমরা কি করি, আমরা এমন একটা প্ল্যান্ট নেই যেই প্ল্যান্টের ব্রাঞ্চেসগুলো একটু মানে পাতলা থাকে। তো ব্রাঞ্চটা নিয়ে ডিরেক্টলি আমি মাটির নিচে দিয়ে দিচ্ছি, আর উপরে এই লিভসগুলো থাকে। তো কয়েকদিন পরে দেখা যায় যে অটোমেটিক্যালি এই ব্রাঞ্চ থেকে রুটসগুলো বের হয়ে আসে। ঠিক আছে? তো এই প্রসেসকে মানে আর্টিফিশিয়াল প্রসেসটাকে আমরা বলতেছি লেয়ারিং। বাট এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে রানার। রানার মানে হচ্ছে এটা, এটা হচ্ছে ন্যাচারালি হচ্ছে। আর যেটা ন্যাচারালি করব না, যেটা আর্টিফিশিয়ালি করব, সেটাকে আমরা বলতেছি লেয়ারিং। তারপর আরেকটা মানে ন্যাচারাল প্রসেসে একটা প্ল্যান্ট অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে, দ্যাট ইজ বাই প্রডিউসিং বার্ডস। বার্ডস মানে কি? বার্ডস মানে হচ্ছে ধরো তাদের বডি থেকে একটা এক্সট্রা একটা স্ট্রাকচার বের হয়, যাদেরকে আমরা বলতেছি বার্ড। দেন এই বার্ড সে নিজেই একটা প্ল্যান্ট হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট প্ল্যান্ট হিসাবে গ্রো করতে থাকে। তো এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আবার কিছু হচ্ছে আর্টিফিশিয়াল, যেমন এই যে এখানে কাটিং যেটা হচ্ছিল, এখানে হিউম্যানের ইনভলভমেন্ট হয়েছে, তাই এটাকে আমরা বলতেছি আর্টিফিশিয়াল। তো এই ডিটেলটা আমরা চ্যাপ্টার 20-তে করবো, জাস্ট এখন আমি একটু হালকা ধারণা দিয়ে নেক্সট টপিকে আগালাম।
তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা বলেছি যে এখানের মধ্যে মেল গ্যামিট অ্যান্ড ফিমেল গ্যামিট ইনভলভ হবে। মেল গ্যামিট এটা কোথায় থাকতেছে? এটা পোলেন গ্রেইনের ভিতরে থাকছে। ওকে, সো পোলেন গ্রেইনের ভিতরে কি আছে? মেল গ্যামিট আছে, অ্যান্ড ফ্লাওয়ারের একটা স্পেসিফিক পার্টে ফিমেল মানে অথবা এক্সেল এক্সেল আমরা পেয়ে থাকি। তো এই যে পোলেন গ্রেইন, এটা ট্রান্সফার হয়ে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যেতে হবে। তো প্ল্যান্ট যেহেতু মুভ করতে পারে না, দ্যাটস ওয়াই দে নিড দি হেল্প অফ ইনসেক্টস। তো যারা যেসব পলিনেশন ইনসেক্ট দ্বারা হয়ে থাকে সেটাকে আমরা সেই ধরনের ফ্লাওয়ারকে আমরা বলে থাকি ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার। আর যেগুলো উইন্ড দ্বারা হয়ে থাকে, উইন্ড দ্বারা যে পোলেন গ্রেইন ট্রান্সফার হয় সেটাকে বলে থাকি উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স। আমরা লাস্ট ক্লাসে বিভিন্ন ফ্লাওয়ারের ফিচার্সগুলো দেখেছিলাম, উপরের তিনটা আমরা বাদ রেখেছিলাম, উপরের তিনটা আমরা করে ফেলবো। তো আমি এখন একটু পলিনেশন, আমি তো একটু স্কিপ করে গেছি, আমি স্টিল একটু পলিনেশন নিয়ে একটু কথা বলে ফেলি। পলিনেশন মানে কি? ট্রান্সফারস অফ পোলেন গ্রেনস ফ্রম ওয়ান পার্ট অফ দ্য ফ্লাওয়ার টু অ্যানাদার, এটাকে বলতেছি আমরা পলিনেশন। ডেফিনেশনটা গ্লোসারি থেকে মাস্ট লিখে ফেলবা। এখন দুই ধরনের পলিনেশন আছে, একটাকে বলতেছি আমরা সেলফ পলিনেশন, আর এটাকে বলতেছি আমরা ক্রস পলিনেশন। সো এখন পোলেন আমাদের মানে ফ্লাওয়ারের কিছু পার্টগুলো জেনে তারপর এগুলো বলতে হবে, বাট স্টিল আমরা একটু আগে আগে বলে ফেলি। ইন পলিনেশন পোলেন গ্রেনস আর ট্রান্সফার ফ্রম ওয়্যার? ফ্রম দি অ্যান্থার। অ্যান্থার হচ্ছে একটা মানে ফ্লাওয়ারের একটা স্ট্রাকচার। তো পোলেন গ্রেনস কোথা থেকে কোথায় হচ্ছে? এটা হচ্ছে মেল স্ট্রাকচার। মেল মেল স্ট্রাকচারকে আমরা অ্যান্থার বলতেছি। সো পোলেন গ্রেনস আর ট্রান্সফার ফ্রম দ্য অ্যান্থার, দিস ইজ দ্য সোর্স অফ এ ফ্লাওয়ার, টু দি স্টিগমা। স্টিগমা হচ্ছে ফিমেল পার্ট। এখন অ্যান্থার কোনটা, স্টিগমা কোনটা, এটা আমরা একটু পরে দেখতেছি লেভেলিং এ। So if this occurs with the same flower, it is called self pollination। মানে একটা প্ল্যান্টেরই ওই ওই ফ্লাওয়ারের মধ্যে যদি পোলেন গ্রেনটা জাস্ট এদিক থেকে ওদিকে যায়, তখন আমরা বলতেছি সেলফ পলিনেশন। অ্যান্ড if the pollen grains are transferred to a different flower, it is called cross pollination। ক্রস পলিনেশন মানে হচ্ছে ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে যদি যায়। ওকে, সো এটা হলো। এখন এখানে একটু আমরা পার্টগুলো দেখি। তো এইখানের পার্টগুলো আমরা একটু ভালো করে দেখি। সো এটাকে বলতেছি পেটাল। পেটাল হচ্ছে ব্রাইটলি কালার্ড থাকে, সাইজে বড় থাকে, যেটার মধ্যে ইনসেক্টসগুলো ল্যান্ড করে। অ্যান্ড দেন স্টেমেনটা খেয়াল করো, এটাকে আমরা মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার বলতেছি, কালেকশন। তো অ্যান্থার, এটা হচ্ছে এই স্ট্রাকচার, অ্যান্ড এই টিউবটাকে আমরা বলতেছি ফিলামেন্ট। অ্যান্ড ফিমেল পার্টটা খেয়াল করো, ফিমেল পার্টটা হচ্ছে দিস পার্ট। এটার মধ্যে ফিমেল পার্ট কন্টেইনস স্টিগমা, মানে একটা ফ্লাওয়ারের মধ্যেই মেল পার্টও আছে, ফিমেল পার্টও আছে। এক একটা প্ল্যান্টের স্পিসিস এক এক রকম। সো কিছু প্ল্যান্টের মেল পার্ট থাকে, কিছু প্ল্যান্টের অনলি ফিমেল পার্ট থাকে। তো এটার মধ্যে দুইটাই আছে। তো স্টিগমার নিচে আরেকটা টিউব আছে, সেটাকে বলতেছি স্টাইল। অ্যান্ড দেন স্টাইলের নিচে দেখো ওভারি। সো আমরা আগের চ্যাপ্টার থেকে পড়ে আসছি যে ওভারি কি কি প্রডিউস করায়? এগ সেলস প্রডিউস করাচ্ছে। সো এই ওভারি এখানে এক্সেল প্রডিউস হবে। তো তো পোলেন গ্রেনের ভিতরে যে মেল গ্যামিট আছে, দ্যাট মাস্ট ট্রাভেল ফ্রম হিয়ার, মানে ফার্স্টে এখানে ল্যান্ড করতে হবে। কোথায় ল্যান্ড করলো? স্টিগমাতে ল্যান্ড করলো। স্টিগমাতে ল্যান্ড করে পোলেন গ্রেইনটা মাস্ট এখান থেকে ট্রাভেল করে এই ওভারিতে আসতে হবে ইন অর্ডার টু ফার্টিলাইজ। তাহলেই কিন্তু আমরা সেটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে পারবো। তো এই ঘটনাটাই ঘটে। তো আমরা যে মিসিং পার্টগুলো ছিল সেটা একটু বলে ফেলি। ওকে, তো আমরা নোটের মধ্যে চলে যাই। প্ল্যান্ট রিপ্রোডাকশন, ফার্স্টে তোমাকে এইটার এই জিনিসগুলো জেনে নিতে হবে যে কোনটার কি মিন করে। সো ফার্স্টে পেটাল আমরা জানি। সেপালটা হচ্ছে, আমি দেখাই, সেপালটা হচ্ছে এই যে নিচেরটা, নিচের পার্ট, দিস ইজ কল্ড সেপাল। তো নিচের মধ্যে যেটা বেইজ আর কি, এটা আর কি ফ্লাওয়ারকে প্রোটেক্ট করতেছে। সো প্রোটেক্টস দ্য ফ্লাওয়ার while in the bud. দেন পেটিওল কি দেখিয়েছে? পেটিওল হচ্ছে এই যে এই সাইডে থাকে, দিস ইজ দ্য স্টক। এটা এখানে দেখায়নি, পেটিওল এটাতেও দেখায়নি।
আচ্ছা, যে এখানে দেখালো এটা, এটা হচ্ছে একটা পেটিওল। সো পেটিওল, এটা আরেকটা নাম হচ্ছে স্টক। সাপোজ দ্য ফ্লাওয়ার টু মেক ইট ইজিলি সিন বাই ইনসেক্টস অ্যান্ড টু বি এবল টু উইথস্ট্যান্ড উইন্ড। ইনসেক্টরা যাতে প্রপারলি দেখতে পারে, এটা ওটাকে হোল্ড করে রাখছে। নেকটারি, নেকটারি হচ্ছে এমন একটা পার্ট অফ দ্য ফ্লাওয়ার হুইচ প্রডিউসেস নেকটার। নেকটার আমরা অলরেডি জানি যে সুগারি লিকুইড। এই জিনিসটা কারণে কিন্তু ইনসেক্টস গুলা একটা ফ্লাওয়ারে আসে। দেন স্টেমেন। স্টেমেন কি? স্টেমেন হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার মেড আপ অফ অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট। তো স্টেমেন দুইটা জিনিস দ্বারা তৈরি, অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট, এবং এটাকে আমরা বলতেছি মেল রিপ্রোডাক্টিভ পার্ট। দ্যাট মিনস এখান থেকে আমরা কি পাবো? পোলেন গ্রেইন পাবো, যেটার মধ্যে মেল গ্যামিট থাকবে। স্টেমেনটা আমরা দেখে ফেলি, এইটা হচ্ছে স্টেমেন, আমরা অলরেডি বলে ফেলছি। এরপর হচ্ছে অ্যান্থার। অ্যান্থারের মধ্যে কি থাকে? ইট কন্টেইনস পোলেন স্যাক। স্যাক মানে কি? স্যাক মানে হচ্ছে থলে বা বস্তা। তো এটার ভিতরে পোলেন স্যাক আছে, ইন হুইচ পোলেন গ্রেইনস আর ফর্মড। সো পোলেন কন্টেইনস মেল সেক্স সেলস। সো মেল গ্যামিট কোথায় আছে? পোলেন গ্রেইনের ভিতরে। পোলেন গ্রেইন কে বানায়? অ্যান্থার বানায়। তো আমরা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে যদি তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে টেস্টিস প্রডিউসেস sperm cells। তো প্ল্যান্টের ক্ষেত্রে অ্যান্থার প্রডিউসেস হোয়াট? এই মেল গ্যামিটস। এখন এটার মধ্যে কোনো স্পেসিফিক নাম ব্যবহার করে নেই, জাস্ট তারা মেল গ্যামিট করে বলতেছে। তো আমরাও সেটাই বলবো। আমরা অলরেডি জানি যে গ্যামিটসগুলা কোন প্রসেসে বা কোন সেল ডিভিশনে ফর্ম হয়? মিওসিসে। তাহলে এখানেও মিওসিসে এই মেল গ্যামিটসগুলা ফর্ম করেছে। অ্যান্ড অলসো দ্যাট মিনস যে এখানে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমস আছে। এরপর আসি ফিলামেন্ট। ইট সাপোর্টস দি অ্যান্থার। সো দিস স্ট্রাকচার, দিস টিউব, ইট সাপোর্টস দি অ্যান্থার। লেভেলিংটা খুব ভালো করে শিখতে হবে, মাস্ট। বিকজ উইদাউট লেভেলিং, মানে এরকম ডায়াগ্রাম দিয়ে দিবে, তোমাকে লেভেল করতে বলবে। দেন হচ্ছে ফিলামেন্ট বললাম, কার্পেল বলেছি। কার্পেল ইজ দি ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার মেড আপ অফ স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। তিনটা জিনিস দ্বারা তৈরি কার্পেল। দিস ইজ ফিমেল। স্টিগমা, স্টিগমার, স্টিগমা হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটার উপরে মাস্ট পোলেন গ্রেনটা ল্যান্ড করে। আমরা আমরা একটু এটা দেখাই, একটা ডায়াগ্রাম দেখি এখানে নিচে আছে নাকি না। ওকে, সো এখানে দেখো, সো এখানে কি লেখছে? পোলেন গ্রেইনস ওয়্যার from another flower land on the where on the stigma। স্টিগমা কোনটা? স্টিগমা হচ্ছে যে এরকম পার্টটা, এটার উপরে যে এই গোল গোল জিনিসগুলো হচ্ছে পোলেন গ্রেইনস। তো এটার উপরে ল্যান্ড করবে, ল্যান্ড করার পরে ইট উইল গ্রো আ টিউব। এই টিউবের ভিতর দিয়ে মেল গ্যামিটটা যাবে। কোথায় যাবে? হিয়ার। এখানে দেখো, এখানে একটা এক্সেল দেখাচ্ছে, এক্সেলের মধ্যে ফার্টিলাইজ হবে। যাই হোক, আমরা এটা একটু পরে জানবো। এখন আমরা আগে থেকে একটু বলে রাখলাম, স্টিগমার কথা বললাম। স্টিগমা, স্টিগমা ঠিক নিচে হচ্ছে স্টাইল, এটা টিউব, অ্যান্ড দেন হিয়ার্স ওভারি। ওকে, তো আমরা স্টিগমা, ইট ইজ, স্টিগমার দেখো স্পেশাল কথা বললো, ইট ইজ এ স্টিকি সারফেস দ্যাট রিসিভস পোলেন ডিউরিং পলিনেশন। যেহেতু স্টিকি সারফেস, সেহেতু ডিরেক্টলি পোলেনকে যেভাবে উড়ুক না কেন, একমাত্র সিম্পল একটা টাচ লাগলে এটা ডিরেক্টলি সেটাকে গ্র্যাব করে ফেলবে। কেন? কারণ ইট ইজ স্টিকি ইন নেচার। স্টাইল, ইট লিঙ্কস দ্য স্টিগমা টু দ্য ওভারি থ্রু হুইচ পোলেন টিউবস গ্রো। পোলেন টিউব একটা নতুন ওয়ার্ড আসছে, এটা আমরা যখন একটু আগে যেটা দেখলাম সেটার সময় বলবো। দেন ওভারি, ওভারি ভিতরে কি থাকে? ইট কন্টেন্স ওভিউলস হুইচ ডেভেলপ ইনটু সিডস হোয়েন ফার্টিলাইজ। তো ওভারির ভিতরে ওভিউলস আছে, অ্যান্ড যখন ফার্টিলাইজ হয় তখন আহ, ওই ওই জিনিসটা সিডসে গ্রো করে। ওকে, তো এক একটা সিড এক একটা অর্গানিজম। তাহলে দিস আর দি functions of the flower, I mean sorry, parts of a flower along with their functions। এটা জেনে নিতে হবে, এটা করেছি। আচ্ছা, এখন হচ্ছে এই দুইটার আর কি কম্পোজিশন গুলা। সো আমরা আমাদের বই থেকে বলে ফেলি। পজিশন অফ স্টেমেন। স্টেমেন, যিনি জানি, জিনিসটাকে জানি কি ছিল স্টেমেন, কোনটা পার্ট? দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট। তো দুইটার খেয়াল করো, এই যে আমাদের
ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের স্টেমেনটা কিরকম থাকে, একটু ভিতরে আছে। অ্যান্ড যেটা উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার, তার স্টেমেনটা কোথায়? আচ্ছা, ফেদারি স্টিগমাস টু ক্যাচ মোর পলেন। ওকে, তো এদের স্টেমেনটা একদম এক্সপোজ হয়ে আছে। এই যে এটা হচ্ছে আমাদের স্টেমেন। তো এখানে দেখো অ্যান্থার, দিস ইজ এক্সপোজড টু উইন্ড, সো পোলেন গ্রেন ক্যান বি ব্লোন অ্যাওয়ে ইজিলি। বাট এই যে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের অ্যান্থারগুলা একটু ভিতরে থাকে, যাতে করে ইনসেক্টরা এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারে। তাহলে এখানে এটাই বলছে, position of the stamen enclosed within flower so that insect must make contact, and উইন্ডটা এক্সপোজ হয়ে যাচ্ছে যাতে সিম্পল বাতাসে পোলেন গ্রেনসগুলো উড়ে যেতে পারে। পজিশন অফ স্টিগমা, স্টিগমা হচ্ছে ওই যে ফিমেল পার্টের কথা বলতেছে। স্টিগমা হচ্ছে যে জায়গায় ল্যান্ড করে আর কি, পোলেন গ্রেনসগুলো যেখানে ল্যান্ড করে। তাহলে এটা এনক্লোজ উইদিন ফ্লাওয়ার সো দ্যাট ইনসেক্ট মাস্ট মেক কন্ট্যাক্ট, মানে যাতে ইনসেক্ট কন্ট্যাক্ট করে, মানে দুইটাই দেখো সেম হয়ে গেছে। অ্যান্ড উইন্ড পলিনেটেড গুলা এক্সপোজ থাকে যাতে বাতাসের মাধ্যমে যখন উড়ে যায় ডিরেক্টলি যাতে ক্যাচ করতে পারে। তো আমরা স্টিগমার একটু স্ট্রাকচারটা দেখে ফেলি। আমাদের তো ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের স্টিগমা ইজিলি আমরা আইডেন্টিফাই করে ফেলছি, দ্যাট দিস পার্ট। দেখো পেটাল দ্বারা সারাউন্ড করা, কিন্তু পেটালের ভিতরে এগুলো থাকে। অ্যান্ড এখানে দেখো ইট হ্যাজ ফেদারি স্টিগমা টু ক্যাচ মোর পোলেন। এরকম ফেদারি দেওয়ার কারণে কোনো কারণে একটা পোলেন এসে এগুলো জায়গা আটকিয়ে যেতে পারে, এবং আটকালেই তাদের রিপ্রোডাকশন বা ফার্টিলাইজেশন হবে। এরপরে আমরা আসি হচ্ছে টাইপ অফ স্টিগমা। ইনসেক্ট পলিনেটেড হচ্ছে স্টিকি, সো দ্যাট pollen gets attached from insects, and wind pollinatedটা হচ্ছে feathery to catch pollen gets blowing in the wind. তাহলে এই হচ্ছে আমাদের দুই ধরনের ফ্লাওয়ারের ডিফারেন্সেস। মাস সুরা ফাতিহার মতো ডায়াগ্রাম অ্যালং উইথ দিস, এই যে ফিচার্সগুলা, এটা মেমোরাইজ করবা। এখান থেকে কম্পারিজন আসেই। তুমি বলতে গেলে 3 মার্ক, 3 মার্ক থেকে 4 মার্ক এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। অ্যান্ড এটার লেবেলিং অনেক সময় করতে বলে, এই লেবেলিংয়েও 3 মার্ক থাকে। তো অনেকগুলা, হ্যাঁ না আঁকতে দিবে না, জাস্ট লেবেল করতে বলবে। এখানে বলবে যে এটা এটা এই পার্টের নামটা কি, আঁকতে দিবে না। ওকে, তো এখন আমরা বলবো হচ্ছে ফার্টিলাইজেশন। তো ফার্স্টে কি হয়, পলিনেট হয়। পলিনেট মানে হচ্ছে ধরো অ্যান্থারগুলা ফার্স্টে এই যে পোলেন গ্রেনস বানায়, বানিয়ে এটা যখন কোনো ইনসেক্ট খেতে আসবে নেকটারটা বা কালেক্ট করতে আসবে নেকটারটা, তখন তাদের গায়ের মধ্যে লেগে যাবে। কেন লেগে যাবে কি, বিকজ পোলেন গ্রেইন, একটা ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের যে পোলেন গ্রেইন, দে আর লার্জ অ্যান্ড স্পেশাল যে প্রপার্টি সেটা হচ্ছে দে আর স্টিকি। এই স্টিকি হওয়ার কারণে আমরা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে যে একটা মৌমাছির গায়ে ওই পোলেন গ্রেনসগুলো লেগে যাচ্ছে। তো যখন পোলেন গ্রেনসগুলো লেগে গেল, তখন সে এক প্ল্যান্ট থেকে আরেক প্ল্যান্টে যাবে। যাওয়ার পরে এই পোলেন গ্রেনসগুলা, যেহেতু স্টিগমাটা খেয়াল করো, স্টিগমা ইজ দি ফিমেল পার্ট অফ আ ফ্লাওয়ার অ্যান্ড দিস ইজ অলসো স্টিকি। তখন এই পোলেন গ্রেনগুলো, মানে সে তো নড়াচড়া করবে, সেটা হচ্ছে ইনসেক্ট। ইনসেক্টও নড়াচড়া করবে, ওই নড়াচড়ার কারণে বাই এনি চান্স কোনো একটা পয়েন্টে স্টিগমার সাথে কন্ট্যাক্ট হবে ওই পোলেন গ্রেনের, অ্যান্ড ইনসেক্টের বডি থেকে পোলেন গ্রেনটা স্টিগমাতে অ্যাটাচ হয়ে যাবে। এখন স্টিগমাতে যখন অ্যাটাচ হয় তখন বিশাল ঘটনা ঘটে, দ্যাট ইজ একটা নতুন করে টিউব তৈরি হয়। এই টিউবটাকে আমরা বলতেছি পোলেন টিউব। কেন পোলেন টিউব বলতেছি, বিকজ ইট ইজ গ্রোয়িং ফ্রম দ্য পোলেন। কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা হচ্ছে স্টিগমার উপরে আছে, অ্যান্ড এখান থেকে একটা পোলেন টিউব গ্রো হচ্ছে। ওকে, সো এখান থেকে পোলেন টিউব গ্রো হয়ে কোথায় কানেক্ট হলো। সো আমরা একটু লেখাটা পড়ি। সো a pollen grain grows a tube down the style. স্টাইল কোনটা, এই যে এই স্ট্রাকচারটাকে স্টাইল বলতেছি। ডাউন দ্য স্টাইল, দ্য পোলেন গ্রেইন নিউক্লিয়াস মুভস টু দ্য টিপ অফ দ্য টিউব। ওকে, এখানে দেখো কি বললো, পোলেন গ্রেইনের ভিতর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস মিনস ওই মেল গ্যামিটটা,
ইট মুভস টু দ্য টিপ অফ দ্য টিউব অ্যান্ড দেন পরে কি হয়, অ্যান্ড দেন দ্য মেল নিউক্লিয়াস মুভস আউট টু ফিউজ, ফিউজ মানে হচ্ছে জয়েন করা, উইথ দি এক্স সেল নিউক্লিয়াস। তাহলে এখান থেকে এক্স ইয়েটা আই মিন মেল গ্যামিটটা বের হলো, মেল গ্যামিটের নিউক্লিয়াসটা বের হলো। এটা পরে ফার্টিলাইজ করছে কার সাথে? এক্স সেলের সাথে। তাহলে এখানে কি হয়ে গেল? এখানে একটা জাইগট ফর্ম হয়ে গেল। ওকে, এখানে আমরা একটা জাইগট পেয়ে গেলাম। এখন এই জাইগটটা আস্তে আস্তে আরো ডেভেলপ করবে ইনটু 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 হোয়াট, ইনটু আ ফ্রুট। আমরা দেখি। ওকে, সো আমরা এতটুকু বুঝলাম যে ফার্টিলাইজেশনটা কিভাবে হলো। আমি আবারও রিপিট করি, পলিনেশন হয়েছে, এক জায়গা থেকে এক জায়গায় পোলেন গ্রেন আসছে, স্টিগমাতে যখন ল্যান্ড করলো তখন তখন দ্য পোলেন গ্রেন গ্রোজ আ পোলেন টিউব, অ্যান্ড the nucleus in the pollen tube flows through the pollen tube and fuses with the egg cell nucleus. As a result, fertilization took place. Fertilization হওয়ার পরে কি হয়? জাইগট ফর্ম করে। এটা আমরা অলরেডি এই যে হিউম্যান হিউম্যান রিপ্রোডাকশন থেকে জানি যে ফার্স্ট ফার্টিলাইজেশন হলো একদম সবচেয়ে মিনি ভার্সন আমাদের বা প্ল্যান্টের যেটা হয় সেটাকে বলতেছি আমরা জাইগট। সো জাইগটটা কি? জাইগট হচ্ছে ডিপ্লয়েড, জাইগট কন্টেন্স ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমস, অ্যান্ড এটা আস্তে আস্তে পরে গ্রো করবে। গ্রো করে কি হয় এটা আমরা দেখি। আচ্ছা, আমরা এখন একটু লেখালেখি করি। তো ওয়ান্স ফার্টিলাইজেশন, আরে কি হচ্ছে, once fertilization has occurred, a number of changes takes place in the ovule and ovary that will lead to the fertilized ovule becoming a seed, and the ovary in which it is found becoming a fruit. Different flowers produce different types of fruits, but in all cases, the following four changes takes place. সূরা ফাতিহার মতো এই চারটা স্টেপ মনে রাখবা। এখানে কি বলছে? কিভাবে সিড এবং কিভাবে ফ্রুট ফর্ম হচ্ছে। এর আগে আমরা কি পড়েছি? ফার্টিলাইজেশন পড়েছি। ওকে, তাহলে এখন কি হচ্ছে? যখন ফার্টিলাইজেশন হয় তখন কি ফর্ম করার কথা? জাইগট ফর্ম করার কথা। তো ওখান থেকে এই ওয়ার্ডটা আসছে। দ্য জাইগট ডেভেলপস ইনটু অ্যান এমব্রায়োনিক সেল। সরি, এমব্রায়োনিক প্ল্যান্ট। এমব্রায়োনিক মানে কি? এমব্রায়ো মিনস বল অফ সেলস। সো একদম প্ল্যান্টের একদম আর্লি স্টেজটাকে বলতেছি এমব্রায়োনিক প্ল্যান্ট। So this embryonic plant will have a small root. এই স্মল রুটকে আমরা টেকনিক্যাল ভাষায় মানে বায়োলজিক্যাল ভাষায় বলতেছি রেডিকল, and it will contain a very small shoot, যেটা বায়োলজিক্যাল ভাষায় বলতেছি প্লিমিউল। এই নামগুলো একটু মনে রাখতে হবে। তো জাইগট আস্তে আস্তে বড় হয়ে এমব্রায়োনিক প্ল্যান্ট হলো। এই এমব্রায়োনিক প্ল্যান্টের মানে যে কোনো প্ল্যান্টের তো কি থাকে? একটা রুট থাকে। তো ওই স্মল রুটকে আমরা বলতেছি রেডিকল, অ্যান্ড স্মল শুটকে আমরা বলতেছি প্লিমিউল। এরপর কি হয়? other contents of the ovule, ওভিউলের যে অন্য জিনিসগুলা, it develops into a food store for the young plant when the seed germinates. কয়েকটা নতুন কথা আসছে। একটা হচ্ছে সিড জার্মিনেট করা। সিড জার্মিনেশন বলতে কি বোঝায়? জার্মিনেশন প্রসেসটা মানে হচ্ছে একটা সিড থেকে প্ল্যান্ট হওয়াকে বলি আমরা জার্মিনেশন। আমি আবার রিপিট করি, আমাদের সিড সিড তো এখনো হয়নি, মানে এক্স্যাক্টলি প্ল্যান্টে কনভার্ট হয়নি। তো সিড থেকে প্ল্যান্ট হওয়ার যে প্রসেস সেটাকে আমরা বলতেছি জার্মিনেশন। ওকে, যেমন ধরো খেজুরের বিচি। সো খেজুরের বিচি আমরা যখন প্ল্যান্ট করি তখন ওটা জার্মিনেট হয়, অ্যান্ড দেন আমরা একটা গাছ পাই। তো তো other contents of the ovule develop into a food store for the young plant when the seed germinates. তো ওটার যে অন্যগুলা স্ট্রাকচার আছে, ওভিউলের যে অন্যগুলা স্ট্রাকচার আছে, দে ডেভেলপ ইন্টু হোয়াট? ইন্টু ফুড স্টোর। এখন ফুড স্টোর জিনিসটা কি? একটা ইয়াং প্ল্যান্ট সে কিন্তু
ফটোসিনথেসিস করতে পারে না, তাহলে সে এনার্জি থেকে পাবে? গ্রোথের জন্য আমরা জানি এনার্জি প্রয়োজন। তো যদি কোনো ধরনের ফুড মানে কোনো ধরনের ফটোসিনথেসিস সে ইনিশিয়াল স্টেজে না করতে পারে, তাহলে কিন্তু সে গ্রো করতে পারবে না। তো এর জন্যই তাদের সিডের ভিতরে এক ধরনের ফুড স্টোর দিয়ে দেওয়া হয়, যাতে স্টার্টিং স্টেজে ইয়াং প্ল্যান্টটা সেটা কনজিউম করে অ্যাটলিস্ট যাতে লিফগুলা বানাতে পারে বা লিফ পর্যন্ত যাতে গ্রো করতে পারে, মানে পাতা যাতে বানাতে পারে, এমন পর্যায়ে করতে হয়। ওকে, তাহলে সেটার স্টোরটা বানায়। অ্যান্ড দেন দেখো থার্ড পয়েন্ট কি বলছে, দ্য ওভিউল ওয়াল বিকামস আ সিড কোট অর টেস্টা। ওভিউলের ওয়াল, ওভিউল ওয়াল কোথায়? সো দিস ইজ দি ওভিউল। এই যে এখানে দেখো ওভিউল দেখাচ্ছে, এটারই ওয়ালকে আমরা বলতেছি ওভিউল ওয়াল। ইট বিকামস হোয়াট? ইট বিকামস দি সিড কোট, সিড কোট অর টেস্টা। এখন সিড কোট বলতে কি বোঝাচ্ছে খেয়াল করো। যেমন ধরো এই যে আমরা যদি একটু আগে কি ফ্রুট বললাম, খেজুর। ওকে, সো খেজুরের যে সিডস গুলা রয়েছে, ওই সিডের উপরে একটা হার্ড একটা কোটিং আছে। ওকে, একটা হার্ড কোটিং আছে, ওই হার্ড কোটিংকে আমরা বলতেছি সিড কোট। এটা আবার কিন্তু ওই ছিলকা ভেবো না কিন্তু, যেমন আমের উপরে ছিলকা থাকে, ওই ছিলকাটা না কিন্তু, এটা হচ্ছে বিচির উপরে যে ছিলকাটা, দ্যাট ইজ এই সিডের উপরে যে ছিলকাটা, সেটার কথা বলতেছে। দিস ইজ কল্ড সিড কোট। যেমন লিচু গাছের সিড যদি চিন্তা করো, ওটার উপরে যে কোটটা একটু ডার্ক ব্রাউনের মতো, সেটা। তো এটার টেকনিক্যাল ভাষার নাম কি? টেস্টা বলে থাকি। অ্যান্ড এটা হচ্ছে ওভিউল ওয়ালের কথা বলেছে। আর ওভারি ওয়ালটা কি হয়? ওভারি ওয়াল বিকামস দ্য ফ্রুট কোট। ফ্রুট কোট হচ্ছে যেমন আমের ছিলকা, এটা হচ্ছে ফ্রুট কোট। লিচু, লিচুর ছিলকা, ওটা হচ্ছে ফ্রুট কোট। অ্যান্ড ফ্লেশটা কোনটা? ফ্লেশ হচ্ছে যেটা আমরা খাই, যেমন আমের, আমের যে জিনিসটা খাই সেটাকে বলতেছি ফ্লেশ। লিচুর যে জিনিসটা খাই সেটাও হচ্ছে ফ্লেশ। সো দিস ক্যান টেক মেনি ফর্মস ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ফ্রুট। যে ফ্রুট কোট এক একটা এক এক ধরনের। তুমি যদি কাঁঠালের কথা চিন্তা করো, কাঁঠালের ফ্রুট কোট এক এক রকম, আমের ফ্রুট কোট একরকম। এটা, তাহলে এখন আমরা কি শিখলাম? মেনলি মেনলি শিখলাম হচ্ছে কিভাবে সিডটা ফর্ম করলো অ্যান্ড কিভাবে ফ্রুটটা ফর্ম করলো। তো এটার এই ফ্লাওয়ারটার অনেকগুলা স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে এইসব জিনিস হয়েছে। এই চারটা মাস্ট মেমোরাইজ করে রাখবা। এটা কি বললো? আচ্ছা, এখানে হাউ এ প্লাম ফ্রুট ফর্মস। সো ওভারি ওয়াল, ওভারি ওয়াল ফ্রুট। আচ্ছা, এখান থেকে টেক অ্যাওয়েটা একটু নিয়ে যাও। টেক অ্যাওয়ে হচ্ছে তোমাদেরকে এইগুলো মনে রাখতে হবে, দ্যাট ইজ ওভারি ওয়াল, ওভারি ওয়াল হচ্ছে ফ্রুট কোট, এটা মাস্ট মেমোরাইজ করে রাখবা। অ্যান্ড ওভিউল ওয়াল, ওভিউল ওয়াল হচ্ছে তোমার সিড কোট। সিড কোটকে আমরা কি বলতেছি? টেস্টা বলতেছি। কি ব্যাপার, উপরে উঠে যায় কেন অটোমেটিক্যালি? সিড কোটকে আমরা টেস্টা বলছি। আর হচ্ছে ওভিউলের অন্য অংশগুলা ফুড স্টোর হচ্ছে। আচ্ছা, অ্যান্ড ইভেনচুয়ালি আফটার ফার্টিলাইজেশন জাইগোটটা এমব্রায়োনিক প্ল্যান্টে কনভার্ট হয়ে যাচ্ছে, এই আর কি। তো এরপর হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি শিখলাম সিড অ্যান্ড ফ্রুট, ফ্রুট ফর্মেশন শিখলাম, এটা নোট হিসেবে লিখে ফেলবেন। নাও জার্মিনেশন। আচ্ছা, এখন দেখো আমাদের বিভিন্ন আহ, ধরো বাজারে, বাজারের মধ্যে ধরো আমাদের এই যে শসা, শসার ছোট ছোট সিডস পাওয়া যায়। আমরা ওই সিডসটা যদি কিনে নিয়ে আসি, আমাদের ছাদের গাছের মধ্যে আমরা ইজিলি প্ল্যান্ট করতে পারবো। তারপর টমেটো সিডস, তারপর হচ্ছে এই যে সবার বেশিরভাগ বাসায় এটা থাকে, সেটা হচ্ছে মরিচ গাছ। ওকে, মরিচ, মরিচ।
সো মরিচ গাছে সিডসগুলা অনেক অ্যাভেইলেবল। তো এই প্রত্যেকটা সিডের ভিতরে মানে এমব্রায়োনিক প্ল্যান্ট থাকে। ওকে, এখানে দেখাচ্ছে কিছু। আচ্ছা, যাই হোক, এখানে পাবো না। তো ওকে, সো আমরা এখন আসি। তো আহ, প্রত্যেকটা সিড মানে সাথে সাথে কিন্তু একেবারে হয়ে যায় না। আই মিন, নতুন অফস্প্রিং এ কিন্তু কনভার্ট করে না। একটা সিড জার্মিনেট করার জন্য, জার্মিনেট জানি আমি কি বলেছিলাম, যে সিড থেকে ডিরেক্টলি নতুন একটা প্ল্যান্ট হচ্ছে, এটাকে আমরা বলতেছিলাম জার্মিনেশন। তো এই জার্মিনেশন হওয়ার জন্য আমাদের কিছু কন্ডিশন দরকার, নেসেসারি কন্ডিশনস ইম্পর্টেন্ট। ওকে, সো the growth of a new plant from a seed is called germination definition. তো কন্ডিশনসগুলো কি কি? কন্ডিশনসগুলো হচ্ছে এই জিনিসগুলা, দ্যাট ইজ যখন আমরা একটা ইয়া সিডকে সয়েলের মধ্যে প্ল্যান্ট করি, আমরা ওকে ওয়াটার দেই। ওকে, ওয়াটার দেই, তারপর তারপর হচ্ছে একটা টেম্পারেচার প্রোভাইড করি, এক্সেট্রা। এখন একটা জিনিস আমি আবারও একটু তুলে ধরি। একটু মনে করো, সিডের ভিতরে এক ধরনের একটা স্টোরড ফুড ছিল। ওকে, ফুড স্টোরেজ ছিল আর কি, ছোটখাটো একটা ফুড মানে স্টোর ছিল। কোথায় ছিল এটা? এটা ছিল হচ্ছে সিডের ভিতরে। এবং এই ফুড স্টোরটা হচ্ছে ইনসলিউবল। এটা আর কি, এটার ভিতরে কিছু এনজাইমস রয়েছে। এনজাইমসগুলা নেসেসারি টেম্পারেচার না পেলে এই ফুড স্টোরটাকে ভাঙবে না। তো যখন একটা সিড মোটামুটি স্টেজে থাকে, ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে, সেটাকে আমরা বলতেছি ডরম্যান্ট স্টেজ, ডরম্যান্ট। তারপর যখন আমি সেটাকে টেম্পারেচার দিব, ধরো সানলাইটে রাখলাম, মানে ভালো একটা টেম্পারেচারে আছে, তখন দেখা যাবে যে সেটার যে এনজাইমসগুলা ওই অপটিমাম টেম্পারেচার পাওয়ার কারণে তারা কাজ করা শুরু করবে। এবং তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এই ফুড স্টোরটাকে ব্রেক ডাউন করে ধরো গ্লুকোজ বানালো। ওকে, এখন ওই এমব্রায়োনিক প্ল্যান্ট কি করবে? এই গ্লুকোজকে ব্যবহার করবে কিসের সাথে? অক্সিজেনের সাথে রিয়াক্ট করাবে। অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাবো? মানে ওই প্ল্যান্ট পাবে কি? প্ল্যান্ট এনার্জি পাবে। ওকে, এখন এই এনার্জি ব্যবহার করে প্ল্যান্ট কি করবে? প্ল্যান্ট গ্রো করবে। ওকে, তো টেম্পারেচার প্রোভাইড করছি অ্যান্ড অক্সিজেন এনভায়রনমেন্ট থেকে নিচ্ছি, যেটা দিয়ে উই আর ডুইং, মানে প্ল্যান্ট আর ডুইং respiration. As a result, they are releasing energy from the food. And also আমাদের সিডের মধ্যে কিন্তু পানিও দিতে হয়। তো পানি দেওয়া খুবই ইম্পর্টেন্ট। ওয়াই? টু স্টার্ট দি কেমিক্যাল রিয়াকশনস। পানি ছাড়া কিন্তু কেমিক্যাল রিয়াকশন শুরুই হবে না। তো এই তিনটা কন্ডিশন জার্মিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। রিজন সহ মেমোরাইজ। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের জার্মিনেশন। তাহলে আমাদের জার্মিনেশনের টপিক শেষ। অ্যান্ড তাহলে কি আর কিছু বাকি আছে? ও, একটা এক্সপেরিমেন্ট দেখবো এখন। তাহলে আমি আবারও রিপিট করি, জার্মিনেশনের জন্য আমাদের কি কি দরকার? উই নিড ওয়ার্ম টেম্পারেচার, উই নিড ওয়াটার, উই নিড অক্সিজেন। কেন কি দরকার মাত্র বললাম, আর এখানে লিখাও আছে। সো মাস্ট টপিকটা দিয়ে এই তিনটা পয়েন্ট লিখে ফেলবা। ওকে, অ্যান্ড বাকি যে এত কথা আমাদের দরকার নেই, আপাতত দরকার নেই। লাইফকে সিম্পল করতেছি আমরা, সো এতটুকু করলেই এনাফ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা একটা এক্সপেরিমেন্ট দেখি। ওকে, তাহলে আমরা জানি যে তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে অক্সিজেন,
একটা হচ্ছে ওয়াটার, আর একটা হচ্ছে টেম্পারেচার। এটা কেন দরকার? ফর জার্মিনেশন। জার্মিনেশন মানে কি? সিড থেকে প্ল্যান্ট হওয়া। এই তিনটা জিনিস আমাদের দরকার। তো এখানে একটা এক্সপেরিমেন্ট দেখালো, দে আর ইনভেস্টিগেটিং দ্য কন্ডিশনস নিডেড ফর জার্মিনেশন। এই যে আমি যে তোমাকে হঠাৎ করে বলে দিলাম যে তিনটা দরকার, তোমার তো এই তিনটা প্রমাণ করতে হবে যে আসলে কি এই তিনটা দরকার নাকি না। তো সেটাই প্রমাণ করার জন্য আমরা এই এক্সপেরিমেন্টটা করতেছি। তো এক্সপেরিমেন্টের সেটআপগুলো দেখো। আমরা এখানে কিছু সিডস নিয়েছি, ওকে? সবগুলোর মধ্যে সেম ধরনের সিডস অ্যান্ড সেম নাম্বার অফ সিডস। এখানে টোটাল কয়টা সিড নিয়েছি? 1 2 3 4 5 6, হ্যাঁ 7টা সিড। প্রত্যেকটা 7 সিডস করে নিয়েছি, প্রত্যেকটা সেম প্ল্যান্টের সেম সিডস 7 করে করে প্রত্যেকটা টেস্ট টিউবে নিয়েছি। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। যখনই তুমি কোনো এক্সপেরিমেন্ট করবা, তোমার তোমার সব জিনিস সেম হতে হবে। তাহলে এখানে সেম নাম্বার অফ সিডস ইউজ করলাম, ওকে? তাহলে একটাতে দেখো, একটাতে আমি ফার্স্ট টেস্ট টিউবে আমি ওয়েট কটন টুল ব্যবহার করলাম। ওয়েট কটন টুল হওয়া মানে হচ্ছে এখানে আমি কি দিয়েছি? এখানে আমি ওয়াটার দিয়েছি। তাহলে দিস সিড ইজ গেটিং ওয়াটার, অ্যান্ড অলসো এটা দেখো টিউবটা আমি উপরে খুলে রেখে দিয়েছি। তাহলে ইট ইজ অলসো গেটিং অক্সিজেন। অ্যান্ড এই টেম্পারেচারটা কততে রাখা? 20 ডিগ্রি সেলসিয়াসে রাখা। তাহলে এটা আমাদের টেম্পারেচারও পাচ্ছে, মানে তিনটা জিনিসই পাচ্ছে। তাহলে কি এখানে জার্মিনেশন হবে? হ্যাঁ, এখানে জার্মিনেশন হবে, মানে সিডস থেকে প্ল্যান্ট হবে। কেন? কারণ আমরা তিনটা জিনিসই প্রোভাইড করতেছি। টেস্ট টিউব বিটা দেখো, এখানে আমি ড্রাই কটন উল দিয়েছি। তার মানে কি? তার মানে এখানে কোনো ধরনের ওয়াটার নেই। সো যেহেতু কোনো ওয়াটার নেই, তাহলে জার্মিনেট হবে? জার্মিনেট তো হওয়ার কথা না। অক্সিজেন পাচ্ছে, লাইট লাইটও পাচ্ছে। আচ্ছা, তারপর সিতে আসি। সিতে দেখো উপরে আমি অয়েল দিয়ে কভার করে দিয়েছি। তো অয়েল দিয়ে কভার করে দেওয়ার কারণে মানে মানে গ্যাসটা যেতে পারবে না। অ্যান্ড এখানে আমি কি দিয়েছি? বয়েলড ওয়াটার অ্যান্ড সিডস। তো এখানে দেখা যাবে যেহেতু ওয়াটারটা বয়েল করে দিয়েছি, তাই আমাদের যে সিডের ভিতরে যে এনজাইমসগুলো থাকে সেটা ডিনেচার হয়ে যাবে। অ্যান্ড এনজাইম ডিনেচার হয়ে গেলে কিন্তু তখন প্রপারলি করতে পারবে না, ওকে? তাহলে এখানেও আমি জার্মিনেশন দেখব না। ফোর্থটায় দেখো, আমি টেম্পারেচার অল্প প্রোভাইড করেছি, মানে ঠান্ডা টেম্পারেচার। টেম্পারেচার কম, কিন্তু আমি পানি দিয়েছি, অক্সিজেনও দিয়েছি। তাহলে এখানে জার্মিনেট করবে, কিন্তু অল্প করবে। নাম্বার এতে সবচেয়ে বেশি করবে। আমরা দেখি আমাদের কি কথাবার্তা ঠিক নাকি না। ওকে, সো এখানে বলছে টিউব এতে জার্মিনেট করবে, বি এবং সিতে জার্মিনেট করবে না, ডিতে করবে কিন্তু অনেক স্লোলি করবে কম্পেয়ার টু টিউব এ। তাহলে আমাদের মোটামুটি কনক্লুশনটা ঠিক আছে। সো এই চ্যাপ্টার শেষ। আমরা এখন রেকর্ডিংটা অফ করি। আমি একটু দেখে নেই যে আমরা সবকিছু বলেছি নাকি না। স্যার আপনি ম্যাপের লিফে অ্যাপ্লাই করেন। আহারে, আমার তো নিবে আমারে। নিবে স্যার, নিবে। এসবি স্যারের থেকে তো ভালোই বুঝাবেন।